এবার ওহাইওতে নির্বাচনী সমাবেশে বিরোধীদের তোপ ট্রাম্প বিশৃঙ্খলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি না করতে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করলেন ওবামা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে আসন বণ্টনে বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়নি। তৃণমূলের ইশতেহারের কড়া সমালোচনা বিজেপির। জেনেভায় সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ দেশটির সরকারের। হামায় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি বিদ্রোহীদের। এবং শরণার্থী সংকট সমাধানে ইউরোপীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গ্রিক প্রধানমন্ত্রীর। ৩ লাখ অভিবাসী নেয়ার ঘোষণা কানাডার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় মিজৌরি ও শিকাগোর পর শনিবার ওহাইওতে সমাবেশ করতে গিয়েও বিরোধীদের তোপের মুখে পড়েন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে বিভাজন তৈরি করতেই একটি সংঘবদ্ধ চক্র নির্বাচনী সমাবেশে গোলযোগ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। তবে সহিংসতাপূর্ণ প্রচারণার জন্য ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন তার দল ও ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীরা। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি না করতে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার দুটি নির্বাচনী প্রচারণায় মারামারি ও বিশৃঙ্খলার ঘটনা নিয়ে সারা দেশে ট্রাম্পের কড়া সমালোচনার মধ্যেই শনিবার ওহাইওতে এক সমাবেশে আবারও তোপের মুখে পড়লেন ট্রাম্প। তার বক্তব্যের সময় হঠাৎই কয়েকজন প্রতিবাদ করে ওঠেন। একজন মঞ্চে ট্রাম্পের দিকে এগিয়ে আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে সরিয়ে নেয়। মিজৌরি ও শিকাগোর ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে বিভাজনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন ট্রাম্প। শুক্রবারের ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেফতার করেছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রে বিভাজনের রাজনীতি চলছে। এখানে ডেমোক্রেটরা রিপাবলিকানদের ঘৃণা করে। রাজনীতিবিদরা একে অন্যকে সহ্য করতে পারে না। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও ও জন কেইসিক। আর প্রচারণা র্যালিতে বিশৃঙ্খলার জন্য ট্রাম্পকেই সরাসরি দায়ী করেছেন টেড ক্রুজ। প্রচারণায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ভার ট্রাম্পের উপরই বর্তায়। কোনো প্রার্থীর সমর্থক ও প্রচারণা সহকারীরা যেখানে সংবাদকর্মীদের আক্রমণ করেন সেখানে এ ধরনের ঘটনাকে অবশ্যই উস্কে দেওয়া হয়। এর মাধ্যমে প্রচণ্ড রাগ ও ঘৃণাই প্রকাশ পেয়েছে। এদিকে এটি ট্রাম্পের প্রতি মানুষের আস্থাহীনতার প্রকাশ বলে উল্লেখ করেছেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী হিলারি। গত কয়েক মাসে ট্রাম্প যে দমভক্তি করেছেন তার ফলেই তিনি একের পর এক নির্বাচনী প্রচারণায় তোপের মুখে পড়ছেন বলে মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ওহাইওর ক্লিভল্যান্ডে প্রচারণায় হিলারি বলেন, সহিংসতা কখনোই গণতন্ত্রের ভাষা হতে পারে না। রাজনীতিতে মতপার্থক্য থাকবে, আলোচনা বিতর্ক ইত্যাদির মাধ্যমে তা তুলে ধরা যায়, কিন্তু দমভক্তি করে সহিংসতাকে উস্কে দেয়া গণতান্ত্রিক ভাষা নয়। আগুন নিয়ে খেলা করলে একসময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এদিকে নির্বাচনী প্রচারণায় বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি হয় উল্লেখ করে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে ডেমোক্রেট দলের অর্থ সংগ্রহের এক সভায় বক্তব্যে এমন কথা বলেন তিনি। একই দিন ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে প্রচারণা চালিয়েছেন বার্নি স্যান্ডার্স। এমন ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন ভারমন্টের এই সিনেটরও। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের ক্ষেত্রে বামপন্থী দলগুলোর সঙ্গে কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে বেশ কিছু আসনে প্রার্থী বাছাইয়ের কাজ এগোচ্ছে জানিয়ে শিগগিরই জটিলতা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন দু দলের নেতারা। এদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তৃণমূলের নির্বাচনী ইশতেহার দেওয়ার পর দিন দলটির কড়া সমালোচনা করল বিজেপি। শনিবার সন্ধ্যায় কলকাতায় দলীয় অফিসে সংবাদ সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, সিঙ্গুরে বিজেপি ছাড়া কেউ কারখানা করতে পারবে না। উনি তখন বলেন যে 68 লক্ষ লোককে চাকরি দিয়েছেন। আমরা হিসাব করে দেখলাম যে 77,257টা বুথে প্রতি বুথে 80 জনের চাকরি পাওয়ার কথা এই হিসাব অনুযায়ী। আমি গ্রামেগঞ্জে যাই, লোককে জিজ্ঞেস করলাম, ভাই তোমার বুথে কেউ চাকরি পেয়েছে? আজ পর্যন্ত আমাকে কেউ হ্যাঁ বলেনি। তো এই চাকরিগুলো কে পেলো? ভূতে পেলো না অন্য রাজ্যের থেকে গিয়ে চাকরিগুলো নিয়ে গেল? এটা আমার চিন্তার বিষয়। কাজ করতে হবে না, ছুটি নাও, কারণ আমি টাকা দিতে পারছি না। আর এখানে লিখেছেন
আমাদের সরকার 365 দিন বছরে এক নাগাড়ে কাজ করছে। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট 2 দফায় 168টি আসনের প্রার্থী ঘোষণা করে। পাশাপাশি কংগ্রেসও 2 দফায় 107টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। কংগ্রেসের দাবি অনুযায়ী ন্যূনতম 80 আসনও ছাড়তে রাজি হয়নি বামফ্রন্ট। এছাড়া কিছু আসনে দুই দলই প্রার্থী ঘোষণা করায় বামফ্রন্ট কংগ্রেসের জোটে টানাপোড়েন শুরু হয়। সমস্যা সমাধানে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বৈঠক করেন কংগ্রেস ও বামফ্রন্টের নেতারা। বৈঠক সফল হয়েছে বলে শনিবার দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রথম পর্যায়ের নির্বাচন শুরু হয়ে গেছে, তাই আসন্ন নির্বাচন হবে। সেখানে কংগ্রেসের যে শেয়ার, সেই শেয়ার অনুযায়ী কালকে আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা কোথা থেকে আমরা প্রার্থী তালিকা তৈরি করছি। ঠিক একইভাবে আজও আমরা 32টি যেখানে যেখানে কংগ্রেসের নির্বাচিত সদস্য আছে সেই রকম 32টি বিধানসভার তালিকা আমরা তৈরি করলাম। বামপন্থীরা এই জোটকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে চান বলে দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক ও বিধানসভার বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্রের। তিনি বলেন, রাজ্যে তৃণমূল ও বিজেপির আক্রমণের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে চাইছেন। আমরা চাই বিভ্রান্তি দূর হোক, যাতে ইতিবাচক অগ্রগতি ঘটে। আমাদের এখানে যে তৃণমূল বিজেপি সম্মিলিতভাবে যে আক্রমণ, তার বিরুদ্ধে সমস্ত বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির যে ঐক্যবদ্ধ লড়াই, যার পিছনে মানুষ সমবেত হচ্ছেন, সেটা যাতে এগিয়ে যেতে পারে, এইটাই হচ্ছে আমাদের সাধারণ লক্ষ্য। বামফ্রন্ট কংগ্রেসের জোট নিয়ে জোটের পাশাপাশি বিজেপিও রাজ্যের 80% আসনে প্রার্থী দিতে পারেনি। তৃণমূল ছাড়া নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেনি রাজ্যের প্রধান এই তিন রাজনৈতিক দল। বিরোধীদের এই দুর্বলতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দিনরাত জোর কদমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। সময় সংবাদ, কলকাতা। জেনেভায় আগামীকাল শুরু হতে যাওয়া সিরিয়ার শান্তি বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে সিরিয়া সরকার। তবে বিরোধীদের জোট এইচএনসি বলছে, সংকটের সমাধান চাইলে বাশার আল আসাদকে অবশ্যই সরে যেতে হবে। এদিকে সংকট সমাধানে প্রয়োজন হলে সিরিয়াকে কয়েকটি স্বায়ত্তশাসিত অঞ্চল বা প্রদেশে বিভক্ত করা হতে পারে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া। এর মধ্যে হামা প্রদেশে একটি সিরীয় মিগ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহীরা। সিরিয়ার বিদ্রোহী গ্রুপ ও পর্যবেক্ষণ সংগঠনগুলো বলছে, শনিবার দেশটির হামা প্রদেশের কাফর নাবুদা এলাকায় সরকারি বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে বিদ্রোহীরা। কারা এ ঘটনার পেছনে দায়ী তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও কাফর নাবুদার নিয়ন্ত্রণকারী কট্টর বিদ্রোহী গোষ্ঠী জৈশাল নাসরের দাবি, তারাই বিমান বিধ্বংসী অস্ত্র দিয়ে গুলি করে মিগ-21 বিমানটিকে ভূপাতিত করেছে। এই ধরনের ঘটনা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যুদ্ধবিরতি শুরুর পর সিরিয়ার সংঘাত 80 থেকে 90% কমে গেছে। শান্তি আলোচনা থেকে একটি ইতিবাচক ফল আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। শনিবার সৌদি আরব সফরের শেষ দিনে তিনি আরো জানান, সোমবার সিরিয়া আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি ভঙ্গের বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করবেন মার্কিন ও রুশ প্রতিনিধিরা। জেনেভা বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলেও জানান তিনি। জেনেভা বৈঠককে সামনে রেখে সিরীয় উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন, সিরিয়া শান্তি আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে বিরোধীদের আন্তরিকতার উপর। প্রেসিডেন্ট নির্বাচনের যে কথা জাতিসংঘ বলেছে তা কোনো মতেই আলোচ্য সূচিতে থাকবে না। আমাদের প্রতিনিধি এ বিষয়ে কোনো কথাই বলবে না কারোর সাথে। একটা বিষয়ে সতর্ক করে দিতে চাই, প্রেসিডেন্টের ভাগ্য নিয়ে একমাত্র জনগণই কথা বলতে পারে, আর কারো এ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। দামেস্কে বসে মোয়াল্লেম একথা বলার পরপরই জেনেভায় আসাদ বিরোধীদের জোট এইচএনসির আলোচক মোহাম্মদ আলাউস বলেন, প্রেসিডেন্ট আসাদ ক্ষমতা ছাড়লেই কেবল সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার গঠিত হতে পারে। গেল 15 দিনে সরকারি বাহিনী 350-এরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি। সিরিয়ার মানুষ এখন কোনোভাবেই আসাদকে ক্ষমতায় দেখতে চায় না। মোয়াল্লেম যেসব কথা বলছেন সেগুলোর কোনো মানে নেই। আসাদ সরে গেলেই আমরা একটি নতুন সিরিয়ার দিকে যাত্রা শুরু করতে পারি। এদিকে সিরিয়া সংকটের সুরাহায় প্রয়োজনে দেশটিতে কয়েকটি স্বায়ত্তশাসিত অঞ্চল ভিত্তিক ফেডারেল কাঠামোর সরকার গঠন করা হতে পারে বলে কয়েকটি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, রাশিয়া তাকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। রোববার রুশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলেন, ভবিষ্যৎ সিরিয়ার কাঠামো কি হবে তা সে দেশের জনগণই ঠিক করবে। শনিবার রাতেই জেনেভায় পৌঁছাতে শুরু করেছেন বিবদমান পক্ষগুলোর আলোচকেরা। মুখোমুখি কোনো আলোচনা না হলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, পরোক্ষ বৈঠকে আসাদের ভাগ্য, ভবিষ্যৎ সিরীয় সরকার কেমন হবে, এসব নিয়েই মূলত আলোচনা হবে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদের
আশপাশের এলাকায় সিরিজ বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের গুলিতে অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 12 জন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, শনিবার রাজধানী বাগদাদের কাছে মাহমুদিয়া এলাকায় একটি ব্যস্ততম বাজারে বোমা বিস্ফোরণে 2 জন নিহত ও 7 জন আহত হয়। একই দিন রাজধানীর দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও একটি বোমা বিস্ফোরণে 1 জন নিহত ও 5 জন আহত হয়। এদিকে বাগদাদের 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি বাড়িতে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ওই বাড়ির 3 নারী সহ 7 জন নিহত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরাকের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা ও সহিংসতায় কমপক্ষে 670 জন নিহত এবং প্রায় 1300 ইরাকি আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইরাকের উত্তরাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর আইএস রাসায়নিক অস্ত্র দিয়ে যে হামলা চালিয়েছে তার চরম প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। জঙ্গিরা যেখানেই থাকুক তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সম্প্রতি উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে ও তাজা গ্রামে আইএস জঙ্গিরা রাসায়নিক বোমা হামলা চালালে 3 বছর বয়সী এক শিশু নিহত ও 600-রও বেশি নাগরিক আহত হন। আহতরা এখনও রাজধানীর বাগদাদ সহ বিভিন্ন শহরে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন বলে এক ইরাকি নার্সের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম এপি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আইএসের বোমাগুলোতে ক্লোরিন ও সালফার ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, শরণার্থী বিষয়ে উদারনীতির কারণে তীব্র সমালোচনার মুখে মার্কেল, প্রভাব পড়তে পারে আঞ্চলিক নির্বাচনে। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় 2 পুলিশ সহ আল কায়েদার 12 সদস্য নিহত হয়েছে। শনিবার এডেনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র। নিরাপত্তা বাহিনী একটি হেলিকপ্টার লক্ষ্য করে আল কায়েদার সদস্যরা গুলি চালানোর পরেই শুরু হয় ওই বিমান হামলা। এদিকে দেশটির মানসুরা শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আল কায়েদার সদস্যদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মানসুরা এলাকার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই অভিযান অব্যাহত রেখেছে তারা। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, ইউরোপে শরণার্থী প্রবাহ কমিয়ে আনার বিনিময়ে ভিসা সহজীকরণ অথবা মানবাধিকার বিষয়ে তুরস্ককে কোনো বিশেষ সুবিধা দেবে না ইইউ। ইউরোপে ভাগ্যান্বেষী অভিবাসীদের ঢুকতে দেয়া হবে না বলেও জানান তিনি। এদিকে গ্রিস সীমান্তে আটকে থাকা 13,000 শরণার্থী সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করছে। তবে গ্রিসের উপ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে এই সংখ্যা কমিয়ে আনতে কাজ শুরু করছেন তারা। গ্রিস মেসিডোনিয়া সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ইদোমেনি সীমান্তে আটকে আছে অন্তত 13,000 শরণার্থী। সপ্তাহ ধরে চলছে টানা বৃষ্টি, পানিতে ভিজে আর কাদায় মাখামাখি হয়ে তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন শরণার্থীরা। তাঁবুগুলো পানি ঠেকাতে না পারায় দুর্দশা চরমে। জলাবদ্ধতা আর পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে দিন পার করতে হচ্ছে এদের। জাতিসংঘ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় কোনো মতে টিকে আছে এই মানুষগুলো। খুব সামান্য খাবারই পাই আমরা, আর তার জন্য লম্বা লাইন ধরতে হয়। আমার আগে না হলেও 500 জন, তারপর আমি 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর যখন ওই সামান্য খাবারটুকু পাই তখন মনের অবস্থা কেমন হয় ভাবুন। গ্রিস মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়ার কারণে দুর্ভোগে পড়া এই মানুষগুলো কোনোভাবেই আর ধৈর্য ধরে রাখতে পারছে না। শনিবার ইদোমেনি সীমান্তে আটকে থাকা শরণার্থীরা বিক্ষোভ করে। এ সময় পুলিশকে ব্যারিকেড দিয়ে থাকতে দেখা যায়। গ্রিসের উপ প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রিস ভিটসাস জানান, তাদের সীমান্তে আটকে থাকা এই শরণার্থীর সংখ্যা 1 সপ্তাহের মধ্যে কমিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছেন তারা। এদিকে প্যারিসে ইউরোপীয় সোশ্যাল ডেমোক্রেট নেতাদের এক বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, শরণার্থী সংকট ইউরোপকে ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করতে হবে। শরণার্থী সংকটের কারণে ইউরোপ ক্রান্তিকাল পার করছে। আমাদের প্রতিষ্ঠাকালীন নীতি অনুসরণ করতে হবে। এখন ঐক্য, গণতন্ত্র ও সম্প্রীতির মাধ্যমে আমাদের কাজ করতে হবে। একই সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেন, কোনোভাবেই ভাগ্য উন্নয়নে আসা অভিবাসীদের ইউরোপে ঢুকতে দেওয়া হবে না। ইউরোপে শরণার্থী প্রবাহ কমিয়ে আনার বিনিময়ে ভিসা সহজীকরণ বা মানবাধিকার বিষয়ে তুরস্ককে ইইউ কোনো সুবিধা দেবে না বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সীমান্তে আলাদা নিরাপত্তা জোরদার করার প্রয়োজন হবে না।
যদি ইউ এর বহিঃসীমান্তে নজরদারি কঠোর করা হয়, যাচাই বাছাই প্রক্রিয়া আরো কঠিন করে শুধু শরণার্থীদের প্রবেশ করতে দিতে আমাদের আপত্তি নেই। হাজার হাজার শরণার্থী যখন সীমান্তে আটকা পড়েছে, তখনও জীবনের ঝুঁকি নিয়ে এজিয়ান সাগর পাড়ি দিয়ে শরণার্থীরা গ্রিসে প্রবেশ করছে। শরণার্থীবাহী এক নৌকাকে লাঠি হাতে তাড়া করছে তুরস্কের কোস্টগার্ড সদস্য, এমনই এক ভিডিও প্রকাশ করেছে বিবিসি। যদিও কোস্টগার্ডের দাবি তারা নৌকায় আরোহীদের সাহায্য করার জন্যই তাদের তাড়া করছিল। এদিকে শরণার্থী বিরোধী বিক্ষোভ হয়েছে ইউরোপের কয়েকটি দেশে। জার্মানির বার্লিনে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। বিক্ষোভ হয়েছে সুইডেনেও। ফ্রান্সের ক্যালে শরণার্থী শিবিরে ঢোকার কয়েকটি রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। অভিবাসন নীতি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে জার্মানি। শরণার্থী বিষয়ে উদারনীতির কারণে বিরোধী দল এএফডির তীব্র সমালোচনার মুখে পড়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার জনসমর্থনও দিন দিন কমছে বলে জানিয়েছে গণমাধ্যম। আজ শুরু হতে যাওয়া আঞ্চলিক নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে নিরাপত্তার জন্য আসা শরণার্থীদের আশ্রয় দেয়া মানবিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আবারও উল্লেখ করেছেন মার্কেল। শনিবার রাজধানী বার্লিনের রাস্তায় মার্কেল বিরোধী সমাবেশে অংশ নেয় কয়েক হাজার জার্মান। তাদের মুখে ছিল মার্কেলের পদত্যাগের দাবি। মুসলিম ও অভিবাসী বিরোধী এই বিক্ষোভের আয়োজন করে উই ফর বার্লিন, উই ফর জার্মানি নামে একটি সংগঠন, যাদের মূল দাবি মার্কেল সরকারের পতন। তাদের অভিযোগ, এই সরকার অভিবাসন প্রত্যাশীদের জন্য সীমান্ত খুলে দেয় জার্মানদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, বার্লিন সহ জার্মানির বেশ কয়েকটি রাজ্যে ক্রমেই জোরালো হয়ে উঠছে এই বিক্ষোভ, বিশেষ করে পূর্বাঞ্চলে। সেখানে প্রতি 5 জন ভোটারের একজন বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের অভিবাসন নীতির কট্টর বিরোধী অল্টারনেটিভ ফর জার্মান পার্টি এএফডির সমর্থক। আর এই সমীকরণই বলছে মার্কেলের কথিত উদারনীতি এখন আর পর্যাপ্ত জনসমর্থন পাচ্ছে না। এই এএফডি পার্টির নেতাই কিছুদিন আগে বলেছিলেন, সীমান্তরক্ষীরা প্রয়োজনে অবৈধ অভিবাসীদের গুলি করতে পারে। আর এই দলটি মার্কেলের বিপক্ষে জনসমর্থন গড়ে তোলায় মূল ভূমিকা রাখছে। আমি জানি অভিবাসীদের আশ্রয় দরকার, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। মার্কেলের তো অভিবাসীদের সঙ্গে থাকতে হয় না, থাকতে হয় আমাদের। তিনি আমাদের কথা বোঝেন না, কেউ বোঝে না। শুধুমাত্র এএফডি আমাদের পক্ষে কথা বলছে। এদিকে মার্কেল বলছেন, রোববারের আঞ্চলিক নির্বাচনে জয় পাবে না এএফডি। তিনি আরো বলেন, উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে জার্মানি বা ইউরোপের কোনো দেশে যারা আসছে, তাদের ঠেকাতে বা দেশে ফেরত পাঠাতে চাইছে তার সরকার। আমি বুঝতে পারছি, অভিবাসীরা অনেক ক্ষেত্রেই আমাদের জনগণকে অস্বস্তিকর অবস্থায় ফেলছে। বিশেষ করে উন্নত বিশ্বের সুযোগ সুবিধা ভোগ করার আশা নিয়ে যারা সীমান্ত পাড়ি দেয়, তাদের পক্ষে আমিও নই। তবে যুদ্ধপীড়িত মানুষকে ঠাঁই দিতে না চাইলে জার্মানি পশ্চিমা বিশ্বের কাছে ছোট হয়ে যাবে। আমি বিশ্বাস করি সেটা আমার দেশের মানুষ চায় না। তাই আমি আশা করব এএফডি কে ভোট দেবে না তারা। জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল অবশ্য মনে করেন, আঞ্চলিক নির্বাচনে এএফডির বিজয়ে সরকারের অভিবাসন নীতিতে কোনো প্রভাব পড়বে না। তবে মার্কেল সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, এরই মধ্যে কঠোর সীমান্ত নীতি ও অভিবাসী বিরোধী নীতির ঝান্ডা তুলে জার্মানির 16টি আঞ্চলিক পার্লামেন্টের মধ্যে 5টি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এএফডি। তাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রোববার 3টি রাজ্যের নির্বাচনে এএফডির বিজয় হলে সামনে আরো কঠিন পরীক্ষার মুখে পড়বেন মার্কেল। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। কানাডা চলতি বছর 3 লাখ অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছে। দেশটির অভিবাসন মন্ত্রী জন ম্যাককালাম পার্লামেন্টে বার্ষিক প্রতিবেদনে সরকারের এই লক্ষ্যমাত্রা ঘোষণা করে জানান, সবার জন্য কানাডার দরজা আবারও উন্মুক্ত হচ্ছে। প্রতিবেদনে 2016 সালে দেশটিতে সর্বোচ্চ 3,05,000 অভিবাসী নেয়ার কথা বলা হয়েছে, যা গত বছরের তুলনায় 21,000 বেশি। কানাডার গণমাধ্যম সিবিএনএ জানায়, দেশটির অর্থনৈতিক উন্নয়নে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুনদের স্বাগত জানাতে কানাডা বরাবরই উদার দেশ উল্লেখ করে অভিবাসন মন্ত্রী পার্লামেন্টে বলেন, দেশটিতে যাদের পরিবারের সদস্য রয়েছে তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। কারো স্বামী বা স্ত্রী কানাডায় আসার পরপরই তাদের নাগরিকত্ব দেয়া হবে। বর্তমানে এই বিষয়টির জন্য 2 বছর অপেক্ষা করার বিধান রয়েছে। চলতি বছর অন্তত 25,000 সিরীয় শরণার্থী নেওয়ার কথাও জানিয়েছে কানাডা। শরণার্থীদের প্রবেশ বন্ধে তুর্কির সীমান্তে কড়াকড়ি আরোপ করলেও থেমে নেই দেশটিতে সিরীয় নাগরিকদের প্রবেশ। যুদ্ধ বিধ্বস্ত মাতৃভূমি ছেড়ে অনেকে তুরস্কে যাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই পাবার আশায়। আবার অনেকের উদ্দেশ্য সেখান থেকে ইউরোপ যাত্রা। এ অবস্থায় ইউরোপমুখী শরণার্থীদের ঢল থামাতে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘরবাড়ি হারা অসহায় শরণার্থীদের জন্য দরজা বন্ধ রাখা সত্যিই কঠিন কাজ। আর তাই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশের দেশ হয়েও সীমান্ত পুরোপুরি বন্ধ না করে সেখানে কড়াকড়ি আরোপ করে রেখেছে তুরস্ক। এতেও থামছে না দেশটিতে সিরীয় শরণার্থীদের প্রবেশ। তবে এদের সবার উদ্দেশ্য এক নয় বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে। এই দুই তরুণী সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে পালিয়ে একসঙ্গে তুরস্কে আসলেও একজনের উদ্দেশ্য পশ্চিম ইউরোপ যাত্রা আর অপরজন ইস্তাম্বুলকে নিজের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। আমার এখানে আসতেই অনেক কষ্ট হয়েছে। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত। অন্য কোথাও যাবার ইচ্ছে আমার নেই। আশা করি এখানেই ভালো থাকতে পারবো। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন ছেড়ে ইউরোপ যাত্রার অন্যতম কারণ উন্নত জীবনের হাতছানি। কিন্তু সেই লক্ষ্য অর্জনে মৃত্যুর ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয় অচেনা দীর্ঘ পথ। এজিয়ান ও ভূমধ্য সাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে বিভিন্ন সময়ে প্রাণহানির মতো ঘটনা ঘটলেও লক্ষ্য অর্জনে তারা যেন অবিচল। সমুদ্রপথে এই ইউরোপ যাত্রা ঠেকাতে বিভিন্ন দেশের নৌ অভিযান ও মানবাধিকার সংগঠনগুলোর সচেতনতা তৈরির চেষ্টা সত্ত্বেও প্রতিদিনই গ্রিসের লেসবস দ্বীপে পৌঁছাচ্ছে শত শত অভিবাসন প্রত্যাশী। দ্বীপটিতে অসংখ্য লাইফ জ্যাকেটের এই স্তূপের চিত্র দেখে এখানে আসা ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীর সংখ্যা সম্পর্কে অনেকটাই আঁচ করা যায়। এমন এক বাস্তবতায় ইইউ এবং তুর্কি নেতাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে চলমান এই সংকটের সমাধান করা। সিরিয়ায় বেঁচে থাকার মতো পরিবেশ নেই। সেখানে সবকিছু ফেলে রেখে আমরা যাত্রা শুরু করি। এমনকি তুর্কি বাহিনীও আমাদের মারার চেষ্টা করেছে। আমি আফগানিস্তান থেকে এসেছি। সেখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। নিরাপদে বাস করার কোনো পরিস্থিতিই নেই। প্রায় 2 বছর ধরে ইউরোপমুখী অভিবাসী ঢল চলছে। স্বপ্নের এই যাত্রায় নেমে প্রাণ হারিয়েছে বহু মানুষ, যাদের অনেকের শেষ স্থান হয়েছে লেসবস দ্বীপের এই সমাধিস্থলে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। সরকার পতনের দাবিতে ভেনেজুয়েলায় বিরোধীদের বিক্ষোভ। প্রেসিডেন্ট মাদুরো সমর্থকদের মার্কিন বিরোধী পাল্টা সমাবেশ। হারিয়ে যাওয়া সাবমেরিনের খোঁজে কাজ শুরু করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানায়, উত্তর কোরিয়ার উপকূলে হারিয়ে যাওয়া সাবমেরিনটির খোঁজ করেছে দেশটির সরকার। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে অবস্থানরত ওই সাবমেরিনটির উপরে বেশ কিছুদিন ধরেই নজর রাখছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দল। সাবমেরিনটি পানিতে ডুবে গেছে বলে ধারণা করছে তারা। উত্তর কোরিয়া মিডিয়া জানায়, সাবমেরিনটি প্রায় 1 সপ্তাহ ধরে উপকূলের সীমান্তের রক্ষায় কাজ করছিল। এদিকে সাবমেরিন হারানোর ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সরকার। মিয়ানমারের রেঙ্গুনের কাছে একটি গ্রামে সামরিক বাহিনীর বস্তি উচ্ছেদের ঘটনায় এখনো কোনো সাহায্য পায়নি ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। এই ঘটনাটিকে সামরিক বাহিনীর সাথে যৌথভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে সুচির সরকারের জন্য একটি চ্যালেঞ্জ বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্স জানায়, 26 জানুয়ারি মিয়ানমারের সাধারণ নির্বাচনে এনএলডি জয়লাভের সপ্তাহখানেক আগে সামরিক বাহিনীর আওতাধীন ওই জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয় প্রায় 2500 জনকে। ক্ষতিগ্রস্তদের জন্য কোনো পুনর্বাসন ব্যবস্থা না রেখেই এভাবে উচ্ছেদ করায় মানবেতর পরিস্থিতির মুখে পড়েছে বস্তিবাসীরা। ক্ষতিগ্রস্ত এক যুবক জানায়, গৃহহীন অবস্থায় আতঙ্কের মাঝে দিন কাটছে তাদের। সরকারের পক্ষ থেকে পুনর্বাসন ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়া হলেও এখন পর্যন্ত কোনো সাহায্যই পাননি তারা। ভেনেজুয়েলায় সরকার পতনের লক্ষ্যে নতুন করে বিক্ষোভে নেমেছে সরকার বিরোধী জোট। প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে গণভোট কিংবা সাংবিধানিক সংশোধনের দাবি জানিয়েছে তারা। একই দিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে ভেনেজুয়েলার উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে কারাকাসে সমাবেশ করে প্রেসিডেন্ট মাদুরো সমর্থকরা। এদিকে সরকার ব্যবস্থায় সংস্কারের দাবিতে পোল্যান্ডে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সরকারি নীতির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পেরুতেও। প্রেসিডেন্ট মাদুরোর পদত্যাগের দাবিতে শনিবার কারাকাসে বিক্ষোভ র্যালি করে সরকার বিরোধী শত শত নেতাকর্মী। বর্তমান সরকারের অধীনে দেশের আর্থিক ও সামাজিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলেও দাবি বিক্ষোভকারীদের। মাদুরো সরকারের পতনের দাবি এখন আর অল্প সংখ্যক জনগণের মধ্যে সীমাবদ্ধ নেই। ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় আজ এটা গণদাবিতে পরিণত হয়েছে। মাদুরো যতদিন পদত্যাগের ঘোষণা না দেবেন ততদিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে তাকে সরাতে গণভোট আয়োজন করা হবে। একই দিন মার্কিন বিরোধী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। দলের প্রতীক লাল রঙের পোশাকে সমাবেশে অংশ নেয় মাদুরোর হাজার হাজার সমর্থক। এতে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির চরম সমালোচনা করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
আমার দেশের সরকারি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। সারা বিশ্ব যখন আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে, তখন মার্কিন প্রশাসন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রতি যতক্ষণ জনগণের সমর্থন থাকবে, ততক্ষণ শত্রুপক্ষ আমাদের বিভ্রান্ত করতে পারবে না। সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে পোল্যান্ডেও। শনিবার রাজধানী ওয়ারসয় সাংবিধানিক আদালতের ভবন থেকে শুরু হওয়া বিক্ষোভ র্যালিটি 3 কিলোমিটার দূরে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে শেষ হয়। অন্তত 50,000 মানুষ এই র্যালিতে অংশ নেয় বলে জানায় গণমাধ্যম। বিক্ষোভকারীরা আদালতের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানায়। সম্প্রতি দেশটিতে বিচারকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে সরকার ও সাংবিধানিক আদালতের মধ্যে চলমান সংকটময় পরিস্থিতির মধ্যেই এই বিক্ষোভ হলো। এদিকে পেরুতে গর্ভপাতের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে। জীবনের জন্য যাত্রা শিরোনামের বার্ষিক র্যালিতে রং বেরঙের পোশাক পরে ব্যানার ফেস্টুন হাতে অংশ নেয় কয়েক হাজার সমাজকর্মী। পেরুতে গর্ভপাতের অনুমতি দিয়ে বলবৎ থাকা সরকারের নীতি পরিবর্তনেরও দাবি জানায় তারা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইতালির আল্পস পর্বতে তুষার ধসে 6 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শনিবার অস্ট্রিয়ান সীমান্তের কাছে বোলজানা থেকে 70 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, দক্ষিণ টাইরোলের আল্পস পর্বতমালার মন্টে নেভোসা 9,800 ফুট উঁচুতে তুষার ধসের কবলে পড়েন বেশ কয়েকজন পর্বতারোহী। এদের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে ইতালির আল্পলাইন উদ্ধার বিভাগ। চিলিতে ভয়াবহ দাবানলে প্রায় 760 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উদ্ধারকারী দল। চারদিকে শুধু আগুনে পোড়া ছাই। ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 65% বনাঞ্চল। ব্যাপক সংখ্যক বন্যপ্রাণী ছাড়াও আগুনে পুড়ে গেছে হাজার বছরের পুরনো গাছপালা। উদ্ধারকর্মীরা জানান, দাবানলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বোঝা যায়নি। উদ্ধার কাজে অংশ নিয়েছে 5টি হেলিকপ্টার সহ ফায়ার ব্রিগেডের 4টি দল। তবে উদ্ধার তৎপরতা শুরু হলেও এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি আগুন। পাকিস্তানে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় 8 শিশু সহ অন্তত 20 জন মারা গেছে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই বন্যা হয় বলে শনিবার স্থানীয় গণমাধ্যমগুলো জানায়। নিহতদের বেশিরভাগই দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের অধিবাসী। বন্যার স্রোতে ভেসে গেছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে দুর্গত এলাকার লোকজন। এই অবস্থায় বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত বন্যার স্রোত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে পাকিস্তানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এর আগে 2014 সালে পাকিস্তানে বন্যায় প্রাণ হারায় প্রায় 250 লোক। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা এবং গ্রহটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে সেখানে একটি মহাকাশযান পাঠাতে যাচ্ছে রাশিয়া ও ইউরোপীয় মহাকাশ সংস্থা। আগামী সোমবার কাজাখস্তান থেকে রাশিয়ান প্রোটন রকেটে চেপে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করবে রাশিয়া ও ইউরোপের যৌথ স্যাটেলাইট ট্রেস গ্যাস অরবিটার টিজিও। বিজ্ঞানীরা জানিয়েছেন, স্যাটেলাইটটি মূলত লাল গ্রহটির ছবি নেয়ার পাশাপাশি গ্রহটির বায়ুমণ্ডলের মূল উপাদানগুলো শনাক্ত করার চেষ্টা করবে। গ্রহটির বাতাসে কি পরিমাণ মিথেন রয়েছে তা জানার চেষ্টা করবে। স্যাটেলাইট টিজিও 49,60,00,000 পথ পাড়ি দিয়ে আগামী 17 অক্টোবর মঙ্গল গ্রহে পৌঁছাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এতে সংযুক্ত থাকবে একটি তাপ প্রতিরোধী আবরণ ও প্যারাশুট। আন্তর্জাতিক সময়ের এই পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। জ্বালানির বাজার স্থিতিশীল হতে শুরু করেছে। খুব শিগগিরই বাড়তে শুরু করবে জ্বালানি তেলের দাম, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IAEA। বর্তমানে বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হচ্ছে $40.42 দরে। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য জ্বালানি তেল উত্তোলক দেশগুলো উত্তোলন কমানোয় স্থিতিশীল হয়েছে তেলের আন্তর্জাতিক বাজার। পাশাপাশি ইরান সরবরাহ বাড়ালেও বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। IAEAর গবেষণায় বলছে, 2016-তে ওপেক বহির্ভূত দেশগুলোর জ্বালানির উত্তোলন নেমে আসবে দৈনিক 7.5 লাখ ব্যারেলে। আগে এই পূর্বাভাস ছিল 6 লাখ ব্যারেল। চলতি বছর যুক্তরাষ্ট্রের জ্বালানি উত্তোলন 5,30,000 ব্যারেলে নেমে আসবে বলে পূর্বাভাস IEAর।
ভূমধ্যসাগরের তীরে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া 2010 সালের ডিসেম্বরে এই দেশটির থেকেই সূচনা হয়েছিল আরব বসন্তের। স্বৈরশাসক জেইন এল আবেদিন বেন আলীর পতনের পর দেশটির রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু নারীদের কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি এখনো। আরব বিশ্বের এই দেশটির নারীরা ক্রমেই তাদের অধিকারের ব্যাপারে সচেতন হচ্ছেন। পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করতেও দীর্ঘদিনের সামাজিক ব্যবস্থার সঙ্গে লড়তে হচ্ছে দেশটির আইন প্রণেতাদের। তিউনিসিয়ার এই মেয়েরা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। প্রথমে বাবা, পরে ছেলে বন্ধু তুচ্ছ কারণে তাদের গায়ে হাত তুলেছে। এই ধারা থেকে তিউনিসিয়ার মেয়েদের বের করে আনতে অনলাইনে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন তারা। নির্যাতনের শিকার অন্য মেয়েদের সঙ্গেও যোগাযোগ করে এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছেন। মেয়ে হিসেবে আমাদের সমাজে শ্রেষ্ঠত্ব অর্জন করাটা খুবই চ্যালেঞ্জিং। নারীরা নিগৃহীত হবে, সমাজ যেন এটা মেনেই নিয়েছে। অনলাইনে আমার বন্ধুরা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলে, তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই আমি প্রতিবাদ করতে শিখেছি। আরব দেশগুলোর মধ্যে তিউনিসিয়ায় নারী আইন কিছুটা প্রগতিশীল হলেও সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে দেশটির প্রায় অর্ধেক নারী লিঙ্গ বৈষম্যের শিকার। স্বামীর নির্যাতনের শিকার এমন একজন নারীর কথা জানা গেল একটি পুনর্বাসন কেন্দ্রে। নিজের পরিচয় গোপন করে তিনি জানান, গত 2 বছর থেকে স্বামীর নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। সম্প্রতি ডিভোর্স হওয়া এ নারী আর কখনোই বিয়ে করবেন না বলে জানান। রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন কিছুটা ইতিবাচক ভূমিকা রাখলেও সাংবিধানিকভাবে এখনো পুরোপুরি নারী পুরুষের সমতার বিধান মেলেনি। যদিও পার্লামেন্টে এই সংক্রান্ত একটি খসড়া নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সরকারি কর্মকর্তারা বলছেন নারীদের পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় সাংবিধানিক আইনই যথেষ্ট নয়। নারী নির্যাতনের প্রভাব যে পুরো পরিবারকে বিষিয়ে তোলে, এই বিষয়টি উপলব্ধি করে মানুষকে সচেতন হতে হবে। এদেশের দীর্ঘদিনের সামাজিক ব্যবস্থা যা নারীর সমতাকে মেনে নেয় না, তার বিরুদ্ধে লড়ে যাচ্ছি আমরা। আরব বসন্তের পর গত 5 বছরে তিউনিসিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন হয়েছে, কিন্তু নারীদের কাঙ্ক্ষিত মুক্তি মেলেনি এখনো। দেশটিতে পুরুষতান্ত্রিক মনোভাব পরিবর্তনে আরো কয়েক বছর লেগে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে নতুন নতুন সব পদ্ধতি আবিষ্কার হওয়ায় রোগ নিরাময়ে যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা। পোল্যান্ডে এবার একদল চিকিৎসক প্যারালাইজড এক ব্যক্তিকে চিকিৎসার মাধ্যমে আবারও চলতে সক্ষম করে তুলেছেন। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে প্যারালাইজড এক ব্যক্তির নতুন করে পথ চলার গল্প। ডারেক ফিডিকা একটি ট্রাইসাইকেলের সাহায্যে হেঁটে বেড়াচ্ছেন, তবে প্রায় 2 বছর আগেও একেবারেই চলার ক্ষমতা ছিল না তার। 2010 সালে এক হামলায় স্পাইনাল কর্ড আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার বুক থেকে পা পর্যন্ত সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। তবে 2014 সালের পর তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। পোল্যান্ডের একদল চিকিৎসক কোষ প্রতিস্থাপনের মাধ্যমে তার চিকিৎসা শুরু করেন। এরপর প্রায় 19 মাস চলে এই প্রক্রিয়া। সফল চিকিৎসার পর তিনি এখন একটি ফ্রেমের সহায়তায় হাঁটতে পারছেন। এটি এক অবিশ্বাস্য অনুভূতি। আপনার শরীরের অর্ধাংশ অবশ হয়ে যাওয়ার পর যদি আবার উঠে দাঁড়াতে পারেন, এটি আপনার কাছে নতুন জীবন পাওয়ার মতোই। পোল্যান্ডে গবেষণারত লন্ডনের ইউনিভার্সিটি কলেজের নিউরাল রিজেনারেশন বিভাগের প্রফেসর জানান, নাক থেকে অলফ্যাক্টরি এনসেথিং সেল ওইসি নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্পাইনাল কর্ডে প্রতিস্থাপন করা হয়েছে। ওইসির অবস্থান নাসারন্ধ্রের এমন স্থানে যেখানে প্রতিনিয়ত স্নায়ুতন্ত্র তৈরি হয়। স্পাইনাল কর্ডে প্রতিস্থাপিত ওইসি 2 সপ্তাহ পর নতুনভাবে তৈরি হতে শুরু করে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকে। ফিডিকার চিকিৎসায় সফলতা অর্জনের পর চিকিৎসক দলটি আরো 2 জন প্যারালাইজড রোগীর উপর এই পদ্ধতি প্রয়োগ করতে যাচ্ছেন। আশা করছেন তারাও ফিডিকার মতোই আবারও চলতে সক্ষম হবেন। পোল্যান্ডে একজন রোগীর এই চিকিৎসায় খরচ পড়ছে 2.5 লাখ পাউন্ড, আর এই তহবিলের যোগান দিচ্ছে ব্রিটিশ দাতব্য সংস্থা NSIF। দাতব্য সংস্থাটির প্রতিষ্ঠাতা ডেভিড নিকলস এক দুর্ঘটনায় তার ছেলে প্যারালাইজড হয়ে যাওয়ার পর দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। ভালোবাসায় কোনো বয়সের সীমারেখা নেই। এই মায়ের বন্ধন শাশ্বত ও চিরন্তন। এমনই এক জুটি ডন ও অ্যান। সম্প্রতি তারা পালন করেছেন তাদের প্রথম বিবাহবার্ষিকী। তবে এই জুটিকে আর 10 জনের থেকে আলাদা করেছে তাদের এক সাহসী সিদ্ধান্ত। কেননা ভালোবাসার সম্পর্ককে যখন পরিণতি দিয়েছেন তখন তাদের বয়স 73 ও 83।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লেক্রেস শহরের এই বৃদ্ধাশ্রমটি স্থানীয় অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেনদের সবচেয়ে প্রিয় স্থান। এখানে বয়স্কদের থাকা খাওয়ার ব্যবস্থার পাশাপাশি তাদের মানসিক প্রশান্তির জন্য প্রতি সপ্তাহে মুভি নাইট, কনসার্ট আর ডিনারের বিশেষ আয়োজন রাখা হয়। এছাড়া থাকে ফিটনেস ক্লাস ও পড়াশোনার সুবিধা। বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকায় তারাও ভাগ করে নিতে পারেন নিজেদের সুখ দুঃখের কথা। এতে তাদের মধ্যে গড়ে ওঠে অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা অনেক সময় গড়ায় ভালোবাসায়। তেমনই এক জুটি 73 বছর বয়সী ম্যারিয়ান ও 83 বছর বয়সী ব্যক্তি ডন আইন্সওয়ার্থ। স্থানীয় ওল্ফ ট্র্যাপ ন্যাশনাল পার্কের একটি সামার কনসার্টে তাদের প্রথম পরিচয়। বেশ কয়েকবার গ্রুপ ডিনারে জমে ওঠে বন্ধুত্ব। এক পর্যায়ে ডন বিয়ের প্রস্তাব দিলে বাদ সাধেন অ্যান। পরে ডনের একের পর এক চিঠি বৃষ্টি ঝরায় অ্যানের মনে। প্রস্তাবের 5 মাস পর গত বছরের ফেব্রুয়ারিতে এক তুষার স্নাত দিনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ডন ও অ্যান। দুজনেই এখন ওয়েস্টমিনিস্টারের একটি বাড়িতে একসঙ্গে পার করছেন শেষ সময়ের মধুময় মুহূর্তগুলো। ম্যারির প্রাণবন্ত আচরণ আমাকে বেশ আকর্ষণ করে, কারণ আমার প্রথম স্ত্রী 7 বছর আগে মারা গেছেন। ভীষণ নিঃসঙ্গ ছিলাম। ম্যারির কথা আমাকে শক্তি যোগায়। সে দেখতে যেমন সুন্দর, মনটাও পরিষ্কার। আমরা দুজনেই বেশ কয়েক বছর আগেই আমাদের সঙ্গীকে হারিয়েছি। বাচ্চারাও যার যার কাজে ব্যস্ত। পরে যখন ডনের দেখা পেলাম, মনে হলো শেষ সময়টা হেসে খেলে কাটিয়ে দিতে পারবো। এ বয়সে দুজনেই সংসারটা দারুণ সামলে নিয়েছেন। সকালের কফি আর লন্ড্রির কাজ করেন ডন, আর রান্নাঘরের দায়িত্বে থাকেন অ্যান। জীবনের ক্রান্তি লগ্নে এভাবেই মায়ার বন্ধনে কেটে যায় তাদের সকাল দুপুর রাত। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। এবার ওহাইওতে নির্বাচনী সমাবেশে বিরোধীদের তোপের মুখে ট্রাম্প। বিশৃঙ্খলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি না করতে মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করলেন ওবামা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে আসন বণ্টনে বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়নি। তৃণমূলের ইশতেহারের কড়া সমালোচনা বিজেপির। জেনেভায় সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ দেশটির সরকারের। হামায় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি বিদ্রোহীদের। এবং শরণার্থী সংকট সমাধানে ইউরোপীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গ্রিক প্রধানমন্ত্রীর। 3 লাখ অভিবাসী নেয়ার ঘোষণা কানাডার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।